বিএনপিকে থ্যাঙ্কস অন্তত দুটো কারণে। তারা ফ্রম দ্য বিগিনিং রাষ্ট্রপতির অপসারণ কিন্তু চায়নি, এবং যেটাই এনসিপি চাচ্ছিল পারেনি। আরেকটি হচ্ছে এই যে ঘোষণাপত্রের বিষয়টি, তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে, তারা সংবিধান ছুঁড়ে ফেলবে, সংবিধান ছুঁড়ে ফেলে তারা নতুন সংবিধান করবে। এখানেও বিএনপির তুমুল আপত্তির কারণে কিন্তু এই দুটি জিনিস হয়নি। একটা হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ, সেই বিষয়টি হতে দেয়নি। আরেকটা হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান লেখা। অবশ্যই বিএনপি এখানে অনেক বড় ধন্যবাদ পাওয়ার যোগ্য, না নইলে এই দুটি ইস্যুতে বাংলাদেশ আরো ভয়ঙ্কর কোনো কিছুর মধ্যে ঢুকে যেত। এই ঘোষণাপত্রের বিষয়ে ঠিক যেমনভাবে গত ৩০শে ডিসেম্বর এনসিপি ঘোষণা দিতে পারেনি, সরকার ঠেকিয়ে রেখেছিল বিএনপির চাপে, যেটি ৭ মাস বা ৮ মাস পর এসে ঘোষণা করা হলো। আমাদের ওই সো কল্ড রিপাবলিক কিন্তু সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হয়নি, দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করা হয়নি, সংবিধানকে অস্বীকার করা হয়নি। এখানে বিএনপি একটি প্রভাব কাজ করেছে। দ্বিতীয়ত হচ্ছে এনসিপির মধ্যে আমার ধারণা তাদের মধ্যে গ্রুপিং চরম পর্যায়ে পৌঁছেছে, এবং তৃতীয়ত হচ্ছে আহ আন্তর্জাতিক বিশ্বের একটা চাপ আছে। সবকিছু সামলে উঠে মানে কতটুকু উঠতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমি জানি না। তবে তার বই প্রকাশে ঘোষণাপত্র, তাই বলে এই না যে তাদের চাওয়া পাওয়ার একেবারেই কিছু রাখা হয়নি। মানে এটা তো একেবারে একটা বিশেষ দলের বিষোদগার। এটা তো কোনো ঘোষণাপত্র না আমার দৃষ্টিতে। একটা বিশেষ দলের বিষোদগার, যেখানে আমাদের এই স্বাধীনতার আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা উল্লেখ করা হয়নি। আপনি দুটো সামরিক শাসন, একটা জেনারেল জিয়ার, আরেকটি হচ্ছে জেনারেল এরশাদের। জেনারেল জিয়ারটা একেবারে অ্যাভয়েড করা হয়েছে, নিয়ে আসা হয়েছে জেনারেল এরশাদের সামরিক শাসনটা। গণ অভ্যুত্থান, এটাও গণ অভ্যুত্থান, ২৪-এরটা, ৯০-টাও গণ অভ্যুত্থান। ওটা সম্বন্ধে ১ লাইন বলা হয়েছে, আর এটা সম্বন্ধে ৩৬ লাইন বলা হয়েছে। এটা কোনো ঘোষণাপত্র নয়। এবং মনে হয়েছে যে স্বাধীনতার পর থেকে ১৯৭১-এর পর থেকে আজ অবধি এই ৫৪ বছরে যা গুম, খুন, হত্যা, নৈরাজ্য, অরাজকতা যা হয়েছে সব আওয়ামী লীগ করেছে। সব। আর আওয়ামী লীগের বাইরে যারা ছিল সব ফেরেশতা ছিল। এবং ২০০৮ সালে যে নির্বাচনটা হয়েছে কম্পারেটিভলি অনেক ভালো নির্বাচন। অনেকে বলে সেখানে মেকানিজম ছিল, সেখানে অনেক কিছু হতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে যদি সেই নির্বাচনটাও বিতর্কিত করার অভিযোগ আনা হয়, তাহলে এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আছে কেন? ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তো সেই নির্বাচন কমিশনেরই একজন অন্যতম সদস্য ছিলেন। তাহলে কেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে রাখা হয়েছে? এগুলো না অনেক মানে কমপ্লেক্সিটি ঠিক না, মানে হসপস বাঁধিয়ে দিচ্ছে এরা আরকি, হ্যাঁ? সো ঘোষণাপত্রটা এটা কোনো ঘোষণাপত্রই নয়। এটা একটা কি মনে হয় সরকারের আয়ু কতদিন? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমার ধারণা নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তিনি সেই সুযোগটি পাবেন না। আর হলেও সেটি কোনোভাবেই সম্ভব না নিরপেক্ষ হওয়ার। ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং আমার ধারণা সর্বসাকুল্যে এটি না করে উপায় ছিল না। ঘোষণা একটা দিতে বাধ্য হয়েছে, নির্বাচনে একটা সময়সীমা দিতে বাধ্য হয়েছে সব রাজনৈতিক দলকে একটা ঠান্ডা অবস্থা রাখতে। এবং আপনি দেখবেন যে নির্বাচন কমিশন থেকে নিশ্চয়ই শিডিউল ঘোষণা করা হবে নির্বাচনের ৫০ থেকে ৬০ দিন আগে। সেই হিসেবে ডিসেম্বরের দিকে। তো অন্তত এই যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রায় ৫-৬ মাস। এই ৫-৬ মাস যাতে নির্বিঘ্নে কাটাতে পারে, এই নির্বাচনী হ্যান-ত্যান এগুলোর জন্য চাপ-চুপ না থাকে, এবং এই যে আইওয়াশ, এই যে কাজের গতি বাড়ানো, নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের কাজ বাড়ানো, এগুলো স্রেফ নাটকে। এটি আমার একেবারে ব্যক্তিগত ধারণা। মানে বিগত ১ বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলছি এগুলো স্রেফ নাটকের অংশ, বিএনপিকে ফাঁদে ফেলার অংশ। তবে হ্যাঁ, নির্বাচন দিতেই হবে। না দিয়ে যাবে কোথায়? এবং তারপর আমার ধারণা এই সরকারের অধীনে কোনো নির্বাচন হয়তো সম্ভব না। এটা একেবারেই আমার ব্যক্তিগত ধারণা। জি। আমি শেষ করব। মঞ্জুরুল আলম পান্না, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। শেষ যদি দর্শকদের কিছু বলতে চান। একজন সাংবাদিক হিসেবে যদি বলতে হবে শুধু এই সরকার নয়, প্রতিটি সরকারের সময় প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে, প্রতিটি অপকর্মের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার থাকতে হবে। যতই হুমকি আসুক, যতই খড়গহস্ত নেমে আসুক। দেখুন, সক্রেটিসের একটা কথা আছে। সরি,
আইনস্টাইনের একটা কথা আছে যে সমাজ ধ্বংস হয় সন্ত্রাসীদের মাধ্যমে নয়, খারাপ লোকের মাধ্যমে নয়। সমাজ ধ্বংস হয় ভালো মানুষদের নিষ্ক্রিয়তার কারণে। অর্থাৎ যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ বলে নিজেদেরকে দাবি করেন বা আমরা যাদেরকে চিনি জানি, তাদের নিষ্ক্রিয়তার কারণেই সমাজ ধ্বংস হয়। একটা সন্ত্রাসী কজন মানুষ হত্যা করতে পারে? একটা সন্ত্রাসী, একটা খারাপ লোক কটা মানুষ খারাপ করতে পারে? কিন্তু যে মানুষগুলোর উপরে সমাজ, রাষ্ট্র নির্ভর করে থাকে যে কোন দিকে ধাবিত হবে, সেই মানুষগুলো যখন চুপ থাকে, একদিকে ওই সন্ত্রাসীরা বা খারাপ মানুষরা উৎসাহিত হয় বেশি, আর একদিকে ওই ভালো মানুষদের ভালো পরামর্শ থেকে রাষ্ট্র বঞ্চিত হয়। অতএব আইনস্টাইনের এই কথাটা আমরা অনেকেই জানি না, অনেকে জানলেও ভুলে যাই, আবার জানলেও মানার চেষ্টা করি না। কিন্তু বাস্তবতা এটি। সেই জায়গা থেকে আমি বলব যে প্রত্যেকটা মানুষ যদি নিজেকে তাকে নিজে যদি নিজেকে ভালো মানুষ হিসেবে দাবি করে থাকেন, সৎ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে মনে করেন, আমি বলব যে প্রতিবাদের জায়গাটি সবাইকেই সোচ্চার থাকতে হবে। জি, মঞ্জুর আলম পান্না আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকুন এবং দর্শক যারা মঞ্জুর আলম পান্না সম্পর্কে জানতে চান, আপনারা তার একটি YouTube চ্যানেল আছে, মানচিত্র নাম। নিশ্চয়ই সেখানে গিয়ে তার এনালাইসিস গুলো আপনারা দেখতেও পাবেন। মঞ্জুর আলম পান্না অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন এবং নিরাপদে থাকুন, আটক হয়েন না আরকি। হ্যাঁ? ভালো থেকেন। আটক হই, মবের হাতে না পড়ি। হ্যাঁ, আমাকে ডক্টর কলিমুল্লাহ বলতেন যে আটক হওয়ায় আমার ভয় নাই। কিন্তু আমি ভয় পাই আমাকে মব করে কিনা। আর মবকেও ভয় পায় না। ওই যে মৃত্যু তো যেকোনো কারণে হতে পারে, তাই না? জি, জি। কাল সকালে আমি যদি বাজারে যাই, বাজারে যাওয়ার পথে তো রোড অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারি। কত সো ভয় ভাবেই পেলে তো হবে মব না। করা যেতে পারে। আপনার গায়ে টাচ করল না। দেখুন জেড হাইকান পান্নাকে নিয়ে এখন কি ধরনের, এটাও তো একটা মব। তার একটা নুড ভিডিও বানিয়ে তাকে নিয়ে, এটা ফেক। এটা একটা মিথ্যা ভিডিও বানিয়েছে। সেটা দিয়ে চালিয়ে তাকে এটা তো বিব্রত আরো করতে হচ্ছে। ভয়ংকর মব, অসভ্য। আরো হ্যাঁ, ভয়ংকর মব আরো ভায়োলেন্স। ভয়ংকর। সেটাই। যাই হোক মঞ্জুর আলম পান্না আপনি ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক ভালো এই ছিল থাকবেন। আমার এখনকার আয়োজনে সব কথার শেষ কথা এটিই যে সত্য প্রকাশের জন্য যা করতে হয় সেটি করা অত্যন্ত জরুরি এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য আপনার আপনার মতের সঙ্গে আমি একমত নাও হতে পারি। কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতে পারি। এটি যখন একটা বেসিক ধারণা, সেই ধারণায় দেখা যায় এখন আর কেউ কারো মত প্রকাশ করতে দিতে চায় না। মতের প্রতি শ্রদ্ধা থাকা তো ভিন্ন কথা। অথচ গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে বহু মতের সম্মিলন। যেখানে একেকজনের একেক রকম মত থাকতে পারে কিন্তু দিন শেষে পারস্পরিক শ্রদ্ধা নিয়েই, ভিন্নতা নিয়েই মানুষ এগিয়ে যায়, সমাজ কাঠামো এগিয়ে যায়। যখন দেশে বা একটা সমাজে সেটির ব্যত্যয় ঘটে, তখনই সেখানে দুর্যোগ নেমে আসে। যেটি আমরা বাংলাদেশে দেখছি। বাংলাদেশে এখন আমি যেটি শিরোনাম করেছি, গলাকাটা স্বাধীনতা। মানে হচ্ছে আপনি এখন আ আপনার স্বাধীনতা, বাক প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে যাবেন, আপনার গলা কেটে দেয়া হবে। হয় আপনাকে হত্যা করা হবে, নয় জেলে পুরে দেয়া হবে, অথবা চাকরিচ্যুত করা হবে, অথবা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। কোনটি যে আপনার ভাগ্যে আছে কেউ জানে না। এই ভয় থেকে মানুষের ভেতরে, অ্যা সাংবাদিক সমাজের ভেতরে এবং মুক্তমানা মানুষদের ভেতরে এমন এক দৈত্য তাদের ঘাড়ের উপর চেপে আছে যে এটি না নেমে যাওয়া পর্যন্ত কিংবা না নামানো পর্যন্ত এর থেকে সমাজের পরিত্রাণ নেই, রাষ্ট্রেরও পরিত্রাণ নেই। যত দ্রুত আমরা সবাই, আমি সমাজের প্রতিটি স্টেক হোল্ডার এর কথা বলছি, এই বিষয়টি অনুধাবন করতে পারবো এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা আ আমরা মানে মত প্রকাশের স্বাধীনতার জন্য যা করণীয় সেই স্টেপ গুলো আমরা নিতে পারবো। তখনই সমাজে আবারও শৃঙ্খলা ফিরে আসবে। এগুলো করতাম বেশি, বেশি ছাত্রলীগ প্রমাণ পাওয়ার জন্য। হ্যাঁ? আচ্ছা, হেলমেট বাহিনী অনেকে বলে যে আরে হেলমেট বাহিনী তো, হেলমেট বাহিনী তো ওগুলো সব শিবিরের ছেলেপেলে ছিল। আচ্ছা, ধরে নিলাম শিবিরের ছেলেপেলে ছিল। কিন্তু ওটা বলে তো আওয়ামী লীগের সবকিছু জায়েজ করার সুযোগ নেই। যদি হেলমেট বাহিনীর মধ্যে শিবিরের ছেলেপেলেরা ঢুকেই থাকে, হেলমেট বাহিনীর যে কার্যক্রম আমরা দেখেছি একটা দুটো তো না। দিনের পর দিন দেখেছি। অসংখ্যবার দেখেছি। যেখানে কোন গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে বা আন্দোলন হচ্ছে, সেই ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে সেখানেও তো হেলমেট বাহিনী কাজ করেছে, তাই না? আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে কি, তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি সেই হেলমেট বাহিনীর মধ্যে কারা অ্যাকশন এ নেমেছে, কারা এই আন্দোলনের উপরে আঘাত এনেছে, কারা অন্য দলের বা বিরোধী দলের মিটিং মিছিলে হামলা করেছে, কেন অ্যাকশন নেওয়া হয়নি? যেহেতু অ্যাকশন নেওয়া হয়নি দায়-দায়িত্ব আওয়ামী লীগের।
ওই কথা বলার কোনো সুযোগ নেই যে ওরা তো শিবিরের ছিল। ঠিক আপনি যে প্রশ্নটি করলেন যে এটি কি সরকার প্রধান জানতো? কেন জানবে না? না জানাটাই তো অপরাধ। না জানাটাই অপরাধ। অতএব ধরেন ওটা আমি প্রশ্নটি এই কারণে করেছি, আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি আমি যখন এরকম আমিও আওয়ামী লীগের আমলে অনেকভাবে হয়রানির শিকার হয়েছি। এমনকি আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়ে ৭ মাস আমি চাকরি করিনি। হুম, পালিয়ে, পালিয়ে বেড়াতে হয়েছে আমাকে। তো আমি পরে খোঁজ নিয়ে দেখেছি প্রধানমন্ত্রীর অফিস সেটি জানতেন না। হুম, তো এখন যখন আমরা দেখি ওই যে বিভিন্ন এই শিবির যেমন লুকায়িত হয়ে দলের ভেতর ঢুকে, ছাত্রলীগের ভেতর ঢুকে হেলমেট বাহিনী হিসেবে মানুষের উপর অত্যাচার করেছে। এটির দায় যেমন আ আ ছাত্রলীগের, আওয়ামী লীগের ঠিক তেমনি প্রধানমন্ত্রী একটা সরকার। আ কিন্তু যারা এই কাজগুলি করে গোয়েন্দা হুম, বাহিনী, হুম, না, বিশেষ গোয়েন্দা প্রধানমন্ত্রীর সংস্থা অফিস আমি জানতে বলি হবে কেন? আমি শেষ করি। আমার প্রশ্নটি হুম, হচ্ছে বিশেষ গোয়েন্দা সংস্থা আমি ধরেন যদি ডিবি পুলিশ করে আমার মনে হয় সরকার জানে। যদি র‍্যাব করে সরকার মোটামুটি একটু জানে। কিন্তু আপনি জানেন কতগুলো সংস্থা আছে। সবগুলো প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত যায় বলে আমার মনে হয় না। কিন্তু যেভাবে করে শিবিরের ভেতরে লুকায়িত ছিল, অমনি করে গোয়েন্দা সংস্থার ভিতরে এই মেকানিজমটা হয়নি। হাউ ডু ইউ নো দ্যাট? কারণ হুম, আমরা হতে পারে। আ এই যে শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ বলা হয় গোয়েন্দা ব্যর্থতা। তার কাছে খবরই পৌঁছায়নি। তাই না? না, ওটা আবার অন্য বিতর্ক যে এই আন্দোলনের খবর তার কাছে পৌঁছেছে কিনা। এগুলো আ অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয়। মানে আমি সে কেউ যে বিষয়ে যাচ্ছি ভেতর না। থেকে এই স্যাবোটাজ গুলো করে নাই না, আমরা কি হ্যাঁ, নিশ্চিত কিনা? হতে আমি পারে। এটা না, জানতে ওটা চাচ্ছি। ওটা হতে পারে। এটা হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি ১৫.৫ বছরের শাসনকে এভাবে সরলীকরণ করে দায়মুক্ত করার কোনো সুযোগ নেই। যেমনটি এখন ঘটছে, আপনি ১৫.৫ বছর আওয়ামী লীগের শাসন ব্যবস্থার কথা বাদ দিন। এখন যেটি ঘটছে, যখন নোয়াব থেকে সংবাদপত্র পরিষদের মালিকপক্ষ থেকে একটা বিবৃতি দেয়া হলো জনকণ্ঠকে কেন্দ্র করে গণমাধ্যমের উপর হুমকি, গণমাধ্যমের উপরে মব ক্রিয়েট করা, মব ভায়োলেন্স ক্রিয়েট করা, গণমাধ্যম কর্মীদের উপরে খড়গহস্ত নামানো ইত্যাদি, ইত্যাদি বিষয়ে একটা বৃহস্পতিবার একটা বিবৃতি দেয়া হলো। সেই বিবৃতি এগেইনস্ট এ প্রধান উপদেষ্টা প্রেস উইং পাল্টা বিবৃতি দিল। তারা এটিকে প্রত্যাখ্যান করল। বিষয়টি হচ্ছে কি, এগুলো করলে না আমি সরি আপনার কথার বিরোধিতা করছি না। আমি আমার অভিমতটি জানাচ্ছি। এগুলো বলে আসলে প্রত্যেকটা সরকারের হায়ার অথরিটিকে পাশ কাটানোর একটা সুযোগ দিয়ে দেয়া হয়।